চলুন আখের রস খাই আর আপনাদের সাথে গল্প করি। এটা কিন্তু আমাদের অমরনাথ যাত্রার গল্প, আবার একটা পার্ট শুরু হচ্ছে। ভোজন করতে ভোজনালয়, ভান্ডারা, ফ্রি ভান্ডারা, কোনো এখানে অর্থ ব্যয় হচ্ছে না। ভান্ডারার থেকে ভোজন করে চলে আসুন টেন্টে। রাতেই কিন্তু আপনি সব গোছগাছ করে রাখুন, কারণ পরের দিন সকালে ভোর 4টার মধ্যে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে, 4টা 4:30। যদি আপনি ঘোড়া টেন্টে ঠিক করেন, এইখানে কিন্তু একটু আপনাকে বলে দিই, এখানে খুব সাবধান। টেন্টে যদি ঘোড়া ঠিক করেন, ঘোড়াওয়ালা কিন্তু আপনাকে অনেক বেশি ডিমান্ড করবে, অনেক রাতে 2টো 1:30 2টোর সময় ডেকে দিবে। আদৌ এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি ডিসিশান নেন যে ঘোড়াতে যাবেন, তাহলে সকালবেলায় এই কাজটা করতে নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ঘোড়াবেলা রাত্রে যদি চক করে পড়ে যান, ও রাত্রি 2টার সময় উঠে আপনাকে ডাকা শুরু করবে, ব্যস্ত করে দিবে আপনাকে, এই করেন ওই করেন, টাকা নিয়ে নিবে, হ্যান ত্যান, কিচ্ছু দরকার নেই। যে ঘোড়া বাইরের থেকে ঠিক করছেন, সেই ঘোড়াওয়ালা কার্ড নিজের কাছে নিয়ে রাখবেন, অথবা তার নাম, মোবাইল নাম্বার নিজের কাছে কিন্তু নিয়ে রাখবেন। তার নাম এবং মোবাইল নাম্বার ভুল করবেন না, কেন রাস্তায় যদি শারীরিক কোনো প্রবলেম হয়, এই ঘোড়াওয়ালাই কিন্তু আপনাকে উদ্ধার করবে। আপনি কিন্তু অন্য কাউকে পাচ্ছেন না, সাথী হারা হয়ে যাবে সবাই একসাথে যেতে পারবেন না। ওই ঘোড়াওয়ালাই কিন্তু আপনাকে উদ্ধার করবে। কারণ ওর নাম এবং মোবাইল নাম্বার যদি নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। না হলে কিন্তু আমাদের মধ্যে যারা নাম এবং মোবাইল নাম্বার নেয়নি ঘোড়াওয়ালা, তারা কিন্তু সবাই বিপদ। ভালো লাগলো না, দেখি মিঠা নেই। আচ্ছা, হ্যাঁ, তো চলুন। ওরা তাহলে কী করছেন আপনি? ঘোড়াওয়ালার সাথে কথা বলতে বলতে তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস নিয়ে নেন। আর ব্যাগ রেডি করেছেন, কারণ কি ব্যাগের মধ্যে আপনি নিয়েছেন টর্চ, ব্যাগের মধ্যে নিয়েছেন আপনি একটু গরম জলের ব্যবস্থা ফ্লাস্কের করে, আর ব্যাগের মধ্যে নিয়েছেন রেনকোট, এক জোড়া এক্সট্রা মোজা, আপনার RFID কার্ডটা নিয়ে নিয়েছেন। RFID কার্ড ছাড়া আপনি যেতেই পারবেন না, এগুলোকে আপনাকে গোছাতে হবে। হেলথ সার্টিফিকেট, যাত্রা পারমিট আপনি নিতে পারেন। হেলথ সার্টিফিকেটের কোনো দরকার পড়ে না, কোথাও কোনো দরকার না। যাত্রা পারমিট আপনি নিতে পারেন, না নিলেও চলবে। আধার কার্ড ফার্ড কিচ্ছু দরকার পড়ে না, এগুলো সব টেন্টে রেখে যান, কোনো কিছু হারাবে না, কেউ আপনার কোনো কিছু চুরি করবে না। মোবাইল দুটো সাথে রাখুন, আর যা ক্যাশ টাকা আছে, লিকুইড ক্যাশ থাকবে, এগুলোকে অবশ্যই সাথে রাখবেন। একটা ছাতা, গগলস, আর অবশ্যই মাস্ক। পাল্টাল দিয়ে গেলে কিন্তু আপনার মাস্ক লাগবে, নামার পথেও লাগবে, উঠতে গেলেও লাগবে। মাস্ক বা মুখে এবং মাথার ক্যাপ, একটা মাথা যাতে কোনো রকম ধুলা না পড়ে, সেই ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে সাথে। চলুন এবার তাহলে আমরা কি করছি, ভোরবেলা উঠলাম কটার সময়? আমরা সবাই 3:30 থেকে 4টা উঠে যান। উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে নেন। রাত্রে গরম জল কোথায় পাওয়া যায়? 1 বালতি গরম জল 50 টাকা করে নেয়, কোনো অসুবিধা নেই। 50 টাকা দিয়ে সকালবেলা উঠে স্নান টান সেরে আপনি এবার ঘোড়াওয়ালার সাথে ফোনে কথা বলেন না। রাত্রে কোনো টাকা অ্যাডভান্স করবেন না, ঘোড়াওয়ালারা কোনো টাকা চাইলেও দিবেন না। আপনারা আমার মনে হয় ডোমেল ক্রস করে, অর্থাৎ বালটালের জন্য বেস ক্যাম্প থেকে ডোমেলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। পায়ে হেঁটে না গিয়ে অনেক সময় ভোরবেলা থেকে দেখবেন গাড়ি টাড়ি যেতে থাকে, ব্যবস্থাপনায় নিজস্ব ব্যবস্থাপনায় যেতে পারেন, বা পায়ে হেঁটেও যেতে পারেন। রাস্তা খুব কঠিন না। গিয়ে ডোমেল ক্রস করলে দেখবেন ওই পারে গিয়ে, এবার ডোমেল গেট ক্রস করুন, ওই পারে গিয়ে দেখবেন 1000টা ঘোড়া দাঁড়িয়ে আছে আপনার জন্য। এইখানে একটু বার্গেনিং করুন। আমরা এখান থেকে ঘোড়া ঠিক করেছিল, আমাদের যারা সাথী ছিল, 2000 টাকা যাওয়া, 2000 টাকা আসা, অনেক বেশি টাকা। আমার মনে হয় 3.5-3200-র মধ্যে পুরো ট্রিপটা আপ ডাউন হয়ে যাবে ঘোড়াতে, যদি নিজস্ব খরচে করে। এবং কিছুতে ওদের চক্করে পড়বেন, আগের দিন রাত্রে বলবে স্লিপ কাটাতে হবে, কুর্চি কাটাতে হবে, এগুলো সব ফালতু কথা। কুর্চি কাটানো হোগা, কুর্চি কাটানো হোগা, হ্যান্ড কাটানো, কিছু করবেন না, ওদের চক্করে করবেন। ডোমেল গেট ক্রস করে ঘোড়া করে নেন, ঘোড়াতে উঠুন, স্টার্ট। ঘোড়া জায়গায় জায়গায় দাঁড়াবে, ও যেখানে যেখানে ভান্ডারা আছে ওখানে দাঁড়াবে, ও খাবে। ওর ভোজনের ব্যবস্থা, আপনার ভোজনের ব্যবস্থার জন্য এগুলো যেন রাস্তায় কোথাও কোনো অসুবিধা নেই, এগুলো একটু দেখে নেবেন।
এবার যখন আপনি নামলেন, ঘোড়াওয়ালাকে কিন্তু টাকা কিছুতেই দিবেন না, কোনো শর্তে না। ওকে চাটা খাওয়ার জন্য 200-100 টাকা দিতে পারেন। ও কিন্তু আপনাকে বকশিস টকশিস হাবিজাবি করে আরও দেখবেন 500-700 টাকা নিয়ে যাবে, যা কথা বলা আছে দিবেন। এরা তো খুব পরিশ্রম করে রোজগার করে, দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু ট্র্যাপে পড়ে না, বুঝবেন? কোনো ব্যাপারই না। জীবনে একবারই অমরনাথে আসবেন, আর একবার 200-500 টাকা বেশি চলে গেল, নো প্রবলেম। কিন্তু আমার মনে হয় এরা যেন আপনাকে বিপদে না ফেলে, বা ট্র্যাপে ফেলে যেন আপনার কি যেন টাকা না নিয়ে, এই বিষয়টা একটু দেখবেন। ওকে, এবার কি করলেন, যখন আপনি ওখানে নামলেন বালটালে, যখন আপনি একদম অমরনাথজি দর্শনে গুফার কাছে নামিয়ে দিল ঘোড়া আপনাকে, তখন আপনি কি করবেন, ঘোড়াওয়ালাকে একটা লোকেশান বলে দেন, কোথায় থাকবে সে, তার সাথে সব কথাবার্তা বলে নেন, নিয়ে এইবার আপনি গ্রুপের জন্য অপেক্ষা করেন। এইখানে কিন্তু গ্রুপ যাবে, এইটা কিন্তু আমি আপনাকে বলে দিই, এখানে গ্রুপ দরকার। গ্রুপে কি হবে, গ্রুপের অপেক্ষা করুন, সবাই ফোনাফোনি করে এক জায়গায় হয়ে যান। আপনার পিঠে যে ব্যাগ ট্যাগগুলো আছে, মোবাইল আছে, এগুলো নিয়ে কিন্তু আপনি দর্শনে যেতে পারবেন না। আর এইগুলোকে ক্লক রুমে রাখবেন আর নিবেন, মানে জমা করবেন আর নিবেন, এই কাজটা করতে কমসে কম আপনার 3 ঘন্টা লাগবে। এই টাইমটা সেফ হয়ে গেলে কী হবে, আপনার দর্শনটা খুব ইজি হয়ে যাবে। তো আপনি এক কাজ করুন, গ্রুপের মধ্যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে দেন, সে সবার ব্যাগ ট্যাগ নিয়ে বসে থাকবে, একটা জায়গায় অপেক্ষা করবে, আপনারা দর্শন সেরে চলে আসুন, তারপরে সেই ব্যক্তিটার দর্শনে যাবে। দর্শনে খুব বেশি সময় লাগে, কিন্তু এইসব প্রসেসিংয়ে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট আপনাদের বলে দিলাম। একজনকে বসুন কোনো একটা জায়গায়, সব লাগেজগুলো নিয়ে বসুন, বা কোনো একটা ঘোড়াওয়ালাকে কন্ট্যাক্ট করুন যে তোমাকে ভাই 150 টাকা দিয়ে দেবো, তুমি আমাদের লাগেজগুলোকে পাহারা দাও, বসো এখানে, আর আমরা দর্শনটা করে আসি, তাহলে তোমাদের ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে রাস্তায় ওগুলোকে ঠিক করে নিতে হবে আগের থেকে, ওদের সাথে কথাবার্তা। নাকের রসটা খুব ভালো না, ভালো লাগছে না, নষ্ট করা ঠিক হবে না, তাই না? খাই একটু বসে বসে আপনাদের সাথে গল্প করি, চলুন। এইবার কি হলো, এইবার দর্শন করুন, দর্শন শেষ করে নির্দিষ্ট নিজের ঘোড়াকে কালেক্ট করুন, করে ফিরে আসুন। ফিরে আসার সময় ওরা কিন্তু, আপনি কন্ট্যাক্ট করার সময় এটা বলে দেবেন, আমাকে কিন্তু আমার টেন্ট থেকে, যেখান থেকে তুমি নিয়ে যাচ্ছ আমাকে, ওই অবধি তোমাকে ছাড়তে হবে। ওরা দোমেল ক্রস করে ছাড়বে, আপনি তো দোমেলের গেট ওই পার থেকে নিয়েছেন, ওরা দোমেলের গেটের এই পারে কিন্তু আপনাকে ছাড়বে। আর যদি আপনি আগের থেকে বুঝাই নিয়ে যদি আপনার বেস ক্যাম্প অবধি আনতে পারেন, ঘোড়া সব খুবই ভালো। নাহলে আপনি যদি দোমেলের এপারেও নামেন, দোমেল ক্রস করে যদি নেমে ছেড়ে দেয় আপনাকে, খুব একটা অসুবিধা হবে না, কারণ ফেরার পথে আপনি কী করবেন, সন্ধ্যা হয়ে খুব স্বাভাবিকভাবে। তো আপনি একটু দোমেলের ওই ভান্ডারাগুলো দেখতে দেখতে, আর ওখানে ভোজনও করে নিয়ে আপনি একদম টেন্টে চলে আসুন। তবে প্রত্যেককে বলে দিই, এটা আমাদের খুব মিস হয়েছে, টেন্টের লোকেশান একদম কাগজে, মনে নয় মুখে নয়, কাগজে লিখে রাখবেন টেন্টের লোকেশান কী আছে, অর্থাৎ কোন জায়গাতে গেলে খুব সহজে আপনি টেন্টে পৌঁছাতে পারেন। মানে হাজার হাজার টেন্ট আছে, মানুষ টেন্ট খুঁজে পায় না, অস্থির। আমার নিজের এই ঘটনা আছে, টেন্ট কিছুতে খুঁজে পাচ্ছি না, অথচ একদম টেন্টের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, 3 ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমি টেন্ট খুঁজি। এবং যাত্রা শেষ করে এসে আপনাকে টেন্ট খোঁজার মতন শরীরে অবস্থা থাকে না, কারণ আমি পায়ে হেঁটে গিয়েছিলাম, পায়ে হেঁটে এসেছিলাম। বালটাল ট্রেক খুব টাফ ছিল, বালটালে ট্রেকিং করা খুবই টাফ ছিল। আমি রুদ্রনাথ ট্রেক করেছি, পঞ্চকেদারের মধ্যে রুদ্রনাথ সবথেকে কঠিন ট্রেক, কিন্তু আমার মনে হয়েছিল বালটাল তার থেকেও কঠিন হয়েছে। কঠিন হলে অসম্ভব কিছু নয়, করা যাবে। চলুন তাহলে এই মোটামুটি একটু প্রসেসিং আপনাদের বলে দেন, এইটুকু একটু মাথায় রাখবেন। এইবার তাহলে কী করবেন, তাহলে আপনার 10 তারিখে আপনার যাত্রা কমপ্লিট হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলেন, সবাই এসে গেছে, খোঁজখবর নিয়ে নেন। হ্যাঁ, সবাই দর্শন শেষ করে এসেছে। যারা পায়ে হেঁটে গেছে তাদের কিন্তু মিনিমাম টাইম লাগবে আপনাকে 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা। সুতরাং তাদের সাথে টাইম অ্যাডজাস্ট করেন, তারা কখন বেরোচ্ছে, তারা কখন টেন্টে ফিরবে, 14 ঘন্টা লাগবেই। বলো, আমি তো পায়ে হেঁটে গেছিলাম, আমার 14 ঘন্টা লেগেছে, তো এইটুকু লাগবে। এইবার ওই দিন নাইট স্টে বালটাল টেন্টেই হয়ে গেল। রাতে টেন্টওয়ালাকে সব টাকা পয়সা মিটিয়ে দেন, ঘোড়াওয়ালার টাকা পয়সা তো মিটিয়ে দিবেন।
পরের দিন রাতেই গাড়ির ড্রাইভারকে ফোন করে দেন যে আমরা সবাই এসে পৌঁছে গেছি দর্শন করে, আগামীকাল সকালে আমরা 6টার মধ্যে রেডি হয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। ফাইন, 6টার মধ্যে সবাই রেডি হয়ে যান। স্নানের ঝামেলা যদি করতে পারেন খুবই ভালো। আমি স্নান করে বেরিয়েছিলাম, আমাদের কেউ স্নান করেনি। যদি না ইচ্ছা স্নান করতে হবে সকালে, তাহলে ওখান থেকে বেরিয়ে যান। কেন বালটাল থেকে আপনাকে বেরোতে হবে, ওগুলো সব হাই অ্যালটিটিউডের জায়গা, অনেক উচ্চতার জায়গা, তো ওইসব জায়গায় শ্বাসকষ্টে ভালো লাগে না, আনচান করে, খিদে পাবে না, পেট গুলাবে, গা গুলাবে। ওখান থেকে বেরিয়ে পড়লে ভালো। ওখান থেকে আপনি গাড়ি নিয়ে প্রথম স্টপেজ দেন সোনমার্গ। গাড়িকে সোনমার্গে লাগান। তাহলে আপনার কয় তারিখ হলো? 9 তারিখে স্টার্ট করেছেন গাড়ি, 10 তারিখ যাত্রা হলো, 11 তারিখ সকালে সোনমার্গে গাড়ি লাগান। আচ্ছা, বালটাল থেকে যখন বেরোচ্ছেন না, তার আগে কিন্তু অবশ্যই ভান্ডারার থেকে ব্রেকফাস্ট করে বেরোন। এটা 7টা, 7:30, 8টা টার্গেট রাখেন বালটাল থেকে বেরোন। আপনার RFID কার্ডগুলোকে জমা নিয়ে নেবে, ওটা আপনাকে দিয়ে দিতে হবে। যদি কোনো কায়দা করে নিজের কাছে রাখতে পারেন, কারণ এটা আমাদের জীবনের একটা বিরাট স্মৃতি হয়ে থাকে যে আমি অমরনাথ যাত্রা করেছিলাম। অনেকে কার্ড রেখে দেয়, যেমন আমার 2বারের কার্ডই আমার কাছে আছে। আমার খুব ইচ্ছা যে এই কার্ডটা থাকুক, সেই জন্য আমার 2বারের কার্ডই আমার কাছে আছে। এইবার আপনি ওখান থেকে চলে আসেন সোনমার্গে যেখানে গাড়ি আপনার পার্কিং করবে, ও ড্রাইভার জানে সব। ওকে বলবেন আমরা জজিলা পাস হয়ে 0 পয়েন্ট এবং ওয়্যার মেমোরিয়াল দেখব। তো আপনি সোনমার্গে গাড়িটা লাগান। এখান থেকে আপনি 4 ঘন্টা টাইম দেখেন, 4 ঘন্টা অ্যাডজাস্ট করুন, 4 ঘন্টা টাইম। অর্থাৎ আপনাকে বালটাল থেকে সোনমার্গ আসতে সময় লাগবে 8 কিলোমিটার, 10 কিলোমিটার রাস্তা, 15 কিলোমিটার রাস্তা আছে। আমি আধা ঘন্টা, হার্ডলি 1 ঘন্টা ধরে না। আপনি 10টায় যদি সোনমার্গ পৌঁছে যান, তাহলে 10টা থেকে 4টা, 2টো পর্যন্ত আপনি টাইম রাখেন। ড্রাইভারের কাছে টাইম নেন 2টো, কিন্তু 2টোর অতিরিক্ত করা যাবে, 2টো 3টের অতিরিক্ত করা যাবে না। কেন এরপরে আবার গেট ফেট আছে, সেগুলোতে গাড়ি যেতে দেয় না। 3টে অবধি ড্রাইভারের কাছে টাইম নিয়ে না। ওখানকার লোকাল গাড়ি কিন্তু সোনমার্গ থেকে আপনাকে আবার রিজার্ভ করতে হবে। এই গাড়ি 700, 800, 1000 টাকা মাথা পিছু নেয়। এই 3টে পয়েন্টকে আপনাকে দেখিয়ে দিই। জজিলা পাস তো একটা রাস্তা যেটা নতুন তৈরি হচ্ছে। জজিলা পাস হয়ে আপনাকে 0 পয়েন্ট, যেখানে বরফ থাকে। আর হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে আপনার পাকিস্তান 1948 সালে যেখান দিয়ে যুদ্ধের জন্য ভারতে কাশ্মীরকে দখল করার উদ্দেশ্যে যুদ্ধে বেরিয়েছিল, এবং রাস্তায় তাদেরকে ওখান থেকে ফিরিয়ে দেয় ভারতীয় সৈন্যরা। কয়েকজন সৈন্য মারা যায়, তাদের স্মৃতিস্তম্ভ ওখানে রয়েছে। ওগুলোকে দেখে ঘুরে আসুন। 4 ঘন্টা লাগবে। 1000 টাকা বাজেট ধরে রাখেন পার হেড। 7 সিটার 8 সিটার গাড়ি আছে, তো 7 সিটার গাড়ি আছে, গাড়িতে নিয়ে যাবে, নিয়ে আসবে। টাটা সুমো গাড়ি খুব ভালো। এসে আবার নিজেদের গাড়িতে উঠুন। ওখান থেকে শ্রীনগর পৌঁছাতে আপনাকে 6টার মধ্যে আপনি শ্রীনগর ঢুকে যাবেন। 6টার মধ্যে শ্রীনগরের ডাল লেকের পাশে যদি হোটেল নেন, একটু কস্টলি আছে, আমি বলবো লাল চকের আশেপাশে হোটেল নেন। লাল চকের আশেপাশে হোটেলে একটু দাম কম আছে, তো ওখানে আপনি হোটেল পেয়ে যাবেন। ড্রাইভারের যদি জানাশোনা থাকে, ওকে একটু বলেন, ও 2 পয়সা রোজগার করবে, কমিশন পাবে, কোনো ব্যাপার না। নাহলে আপনাকে ছুটাছুটি করতে হবে। আমরা ড্রাইভারকে বললাম, ভাই তোমার যদি জানাশোনা কেউ থাকে, তো আমরা বুঝতে পারছি ড্রাইভার ওখান থেকে কমিশন পেয়েছে বা ওকে কমিশন দিয়েছে হোটেল বেলাতে, আমরা কিছু বলিনি। চলো, ওর একটু রোজগার, ওর একটু সন্তুষ্ট হয়। তো আমরা খুব সুন্দর হোটেল পেয়ে গেছিলাম, আর ড্রাইভারই আমাদের করে দিয়েছিল। খুব সুন্দর হোটেল। রেটটা আমরা যদি একটু যাচাইতে করতাম, রেট একটু কম হতো, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। 1300 টাকা ডবল বেড, আর 2400 টাকা নিয়েছিল 4 বেড। খুব সুন্দর হোটেল। আমরা ওই হোটেলে থাকলাম। ওই হোটেলটা আমরা 3 দিনের জন্য বুক করেছিলাম। তাহলে আপনি কত তারিখে আসছেন? 11 তারিখ। 11 তারিখে আপনি শ্রীনগরে চলার পথে আপনি কত কি দেখবেন। দেখুন মানুষের ধৈর্য, ভক্তি, শ্রদ্ধা, ডন্ডি কেটে কেটে কীভাবে যাচ্ছে একজন। অবাক লাগে, কি ধৈর্য মানুষের, আর ঈশ্বরের প্রতি কি আস্থা। দেখুন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার অবাক লাগে। কত কাণ্ড দেখবেন রাস্তায়, আর চলার পথে এগুলোই আপনার দেখবেন স্মৃতি হয়ে থাকবে। চলুন, এইখানে হচ্ছে ফটো তোলার দেখবেন অনেকগুলো স্টুডিও আছে। আপনি যখন ওই রাস্তাতে যাবেন, দেখবেন এই ফটো তোলা, এটাও কিন্তু একটা দারুণ স্টুডিও, খুব সুন্দরভাবে সাজানো। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, একটা তোলা যেতেই পারে, স্মৃতি হয়ে থাকলো। আমরা তুলেছিলাম,
আমি আর নগেনদা বললাম চলো একটা ফটো তুলি, ডেট লিখে থেকে যাবে, ফটোটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো এইগুলো আপনার চলার পথে একটু একটু করা যেতেই পারে। এই স্টুডিওগুলো খুব সুন্দর, বেশি সময় লাগে না, এই 5-10 মিনিটের মধ্যে দেখবেন আপনাকে ফটো দিয়ে দেবে। তো করতে পারেন, ভালো লাগবে। যাত্রা শেষ করে বেরিয়ে পড়লাম 3:52। আমি মাঝখানে আধা ঘন্টা বসেছিলাম, আনুমানিক 2 ঘন্টা 10 মিনিট আমার নেমে আসতে সময় লাগলো। 2 ঘন্টা 10 থেকে 20 মিনিট। নাইস, এখন অবধি পারফরমেন্স ঠিক আছে। এ হচ্ছে সব যোগের কামাল। রোজ আপনি যোগ অভ্যাস করুন, রোজ রোজ ভোরবেলা ঘুম থেকে উঠুন, 4:30টার সময় ঘুম থেকে উঠুন, আর রাতের খাওয়ার আর্লি করে নেন। আমি সবাইকে বলি রাতের খাওয়ার 8টা হচ্ছে এমনি সুস্থ শরীরের জন্য, আর যাদের শরীরে অসুবিধা আছে তারা 6টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলেন। শরীর দেখবেন পারফরমেন্স একদম মারাত্মক পারফরমেন্স। আমি নিজেও নিজের পারফরমেন্সে খুব খুশি, দারুণ আসলাম। চলো, বৈষ্ণোদেবী যাত্রা শেষ হলো। আজকে জুলাই মাস 2024, জুলাই মাস। আমার জীবনের অন্তিম দর্শন, আপনাকে প্রণাম। এটা 3য়বার দর্শন ছিল, সব কিছু ঠিকঠাক হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। 3য়বার বৈষ্ণোদেবী দর্শনও ঠিকঠাকভাবে শেষ হলো। মাতাকে শতকোটি নমন, বন্দন, প্রণাম, শ্রদ্ধা। তিনি আমার শরীরে সামর্থ্য রেখেছেন। আর হয়তো এই জন্মে আসা হবে না, কারণ অনেক কিছু দেখা এখনো বাকি, সেদিকেও যেতে হবে। সব কিছু দেখার জন্যই এই মনুষ্য জীবন। আর একটু দেখা, আর একটু যাচাই করা, একটু বোঝা বাকি রয়েছে। তাই এখানেই অন্তিম এই 3য়বার দর্শন করে বৈষ্ণোদেবী এখানেই সমাপ্ত হচ্ছে। কিন্তু পুরো কাশ্মীর ট্রিপের ভিডিও অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। যারা কাশ্মীরে আসবেন, অমরনাথ যাত্রা আসবেন, বৈষ্ণোদেবী দর্শন আসবেন, তাদের খুব ভালো লাগবে আমার এই কাশ্মীর ট্রিপ। একটা জিনিস বলা হয়নি এই ট্রিপে, সেটা হচ্ছে জম্মু স্টেশনে নামলেন 7 তারিখে, নেমেই কিন্তু ব্যস্ত হয়ে যাবেন না যে সিম নিতে হবে। কারণ আমরা সবাই জানি জম্মু কাশ্মীরে কিন্তু পোস্টপেড সিমই কেবল কাজ করে, প্রিপেড সিম কিন্তু একটাও কাজ করবে না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে প্রিপেড যা সিম আপনি আছে সব দেখবেন জম্মু কাশ্মীর ঢোকার পরের দিন সকালে দেখবেন সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কী করতে হবে, এখানে একটা পোস্টপেড সিম নিতে হবে। এই পোস্টপেড সিমটা বা জম্মু কাশ্মীরে সিম নিতে হবে, আর ওখানে যাদের পোস্টপেড সিম আছে তাদের সিম কিন্তু এখানে কাজ করবে। তাহলে আপনি সিম নিলেন। আচ্ছা, সিম নেওয়ার কাজটা কোথায় করবেন? জম্মু স্টেশনে করবেন না। আগে আপনি ঘর নেন, স্নান টান করে রেস্ট নেন, তারপরে ওখানে শিব মার্কেট আছে, দেখবেন একদম স্টেশনের পাশে শিব মার্কেট। ওই মার্কেটের ভিতরে অনেক সিমের দোকান আছে। আপনি স্টেশন থেকে এই মাত্র এই সামান্য একটা ডিসপ্লে হলে 100 টাকা করে পার সিম আপনি কম পাবেন। আরও আপনি বার্গেনিং করবেন যে আমরা 10টা সিম নেব, দেখবেন ওরা কম পয়সা করে দেবে। করে সিম টিমগুলো, সব সিম টিমগুলো অ্যাক্টিভ করে দেবেন, সবার সিম অ্যাক্টিভ করে নেন। কোথায় ভান্ডারা আছে, খাবার কোথায় পাওয়া যাবে, এগুলো একটু দেখে নেবেন। তারপরে তো ঘোরাফেরা হলো। এবার 7-8 আমি বলেই দিলাম জম্মুতে থাকবেন। 9 তারিখে গাড়ি নিয়ে বেরোলেন। গাড়িওয়ালার সাথে যখন কথা বলছেন তখন ওর সাথে আর একটা কথা বলে নেন, এটাও আমার বলা হয়নি। যদি ওয়েদারটা খারাপ হয় তাহলে কী হবে, মাঝখানে হতে পারে একদিন ডিটেন হয়ে গেল গাড়িটা আপনার। ওই ডেটা কী হবে, ওই ডেটা কিন্তু কাউন্ট হবে না। ওই ডেটের একটা ডিটেনশন চার্জ আপনি ঠিক করে নেবেন 1000 খানিক টাকা। এমনিতে 5000 আছে, বৃষ্টির কারণে বা রোড জ্যামের কারণে গাড়িটা গেল না, তাহলে ওই দিনটা আপনি কিন্তু ওর সাথে এগ্রিমেন্ট করে নেবেন। ওই দিন আপনি ডিটেনশন চার্জ 1000 টাকা দেবেন। হ্যাঁ, দেবেন, ও মেনে নেবে। ড্রাইভারের খরচ, গাড়ির একটা আছেই, রক্ষণাবেক্ষণের খরচ আছেই, 1000 টাকা বলুন মেনে নেবেন। যদি হয়, না হলে তো খুবই ভালো। হ্যাঁ, আমাদের এবার হয়নি, গতবার হয়েছিল এই কাজটা আমার। তো আমরা কথা বলিনি, এই জন্য আপনাকে এই ব্যাপারগুলো সবাইকে বুঝাতে পারছি আমরা সমস্যা। ওকে, ফাইন, চলুন। এবার তাহলে আমরা কী করলাম, 11 তারিখে কোথায় চলে গেলাম, সোনমার্গ হয়ে শ্রীনগরে। শ্রীনগরে হোটেল নিয়েছি আমরা। হোটেল নিয়ে আপনি একটা জিনিস বলে দিই, শ্রীনগরে খাওয়া দাওয়া কিন্তু নর্মাল হোটেলে খাওয়া দাওয়ার খুব প্রবলেম আছে, আহারের কিন্তু খুব প্রবলেম। হ্যাঁ, আপনি তো ভেজ খাবেন, তীর্থে বেরিয়েছেন, সুতরাং এটিতে তো আপনাকে ভেজ খেতে হবে। তাহলে কী করবেন, ভেজ খাওয়ার কিন্তু ওখানে খুব ভালো পাবেন না। তো আপনাকে বলে দিই, ড্রাইভারকে বলবেন এই তুমি একটু ভাই রেস্ট নাও, নিয়ে আমাদের সবাইকে 2 নম্বর গেটের কাছে নিয়ে চলো। ডাল লেকের 2 নম্বর গেট, ডাল লেক 2 নম্বর গেট, ওই অবধি গাড়ি যায় না পার্কিংয়ের কারণে। ওকে বলবেন গাড়িটাকে তুমি এক জায়গায় পার্কিং করে তুমি আমাদের সাথে চলো। ওকে সাথে নিয়ে 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে দেখবেন একটা বাঙালি হোটেল আছে আমাদের মেদিনীপুরে,
খুব সুন্দর হোটেল। আমরা অনেক পরে, প্রায় 2-3 বেলা পরে ওই হোটেলটার খবর পাই, তারপরে আমাদের খাওয়ার সমস্যা মিটে। নাহলে এত বাজে খাওয়ার ছিল এখানে, কাশ্মীরে রান্না বান্না খাওয়ার মানে কিছুতেই ভালো লাগছে না। আর পয়সা প্রচুর, 200 টাকা 150 টাকা চার্জ আছে। ওখানেও কিন্তু 150 টাকাতে আপনি পাবেন, থালি সিস্টেম খাবার পাবেন, কিন্তু দারুণ, মানে ওর তুলনা হয় না। 150 টাকায় যত কিছু খেতে পারেন, ভাত রুটি আপনাকে অ্যাভেলেবল, সকালে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। তাহলে কী করবেন, ওখানে দেখে নেন, দোকানটা চিনে নেন, ড্রাইভারকে সাথে নিয়ে নেবেন, বলে তুমিও চলো আমাদের সাথে আহার করবা। ড্রাইভার না আহার করতে চাইবে না, ওদের তো অভ্যাস কাশ্মীরি খাবার খেয়ে। যদি কাশ্মীরি ড্রাইভার থাকে, ওরা বলেন এই বাঙালি খানা মিঠা হয়, ওর হাতে 150-200 টাকা দিয়ে দেবেন একটা দিন, ঠিক আছে। এবার আপনি কি করবেন, রাতের খাবার খেয়ে ও যেখানে পার্কিংয়ে গাড়িটা রেখেছে ওর গাড়িতে উঠে ওকে বলেন হোটেলে ছেড়ে দেবে। আমাদেরকে কিন্তু ড্রাইভার এইসব অ্যাডভান্টেজ দিয়েছে, ওর কন্ট্রাক্টের মধ্যে কিন্তু এগুলো ছিল, মানে কথা বলি নাই, কিন্তু ও এসব করেছে আমাদের সাথে। কিন্তু চলুন 11 তারিখে রাত্রে আপনি শুয়ে ঘুমিয়ে পড়ুন হোটেলে, তারপরে আসছি নেক্সট আলোচনা। এবার আসুন 12 তারিখ সকাল। গাড়িওয়ালার সাথে ড্রাইভারের সাথে আগে কথা বলে নিন, সকাল 8টার মধ্যে তুমি গাড়ি লাগিয়ে দেবে ভাই হোটেলের সামনে। স্নান টান করে একদম রেডি, একটু চাটা খাওয়ার অভ্যাস থাকলে খেয়ে নিন। এইবার ড্রাইভারকে বলুন গাড়িটাকে লাগাও পার্কিংয়ে, ওই বাঙালি হোটেল, ওখানে আপনি চলে যান, ওখানে ব্রেকফাস্ট করুন। যদি টাইম আপনার মনে হয় 9টা 9:30 থেকে 10টা হয়ে গেছে, তাহলে কী করবেন, ওইখানে লাঞ্চ করে নেবেন। করে 12 তারিখে কিন্তু আপনার লোকাল সাইট সিন, শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্যের মন্দির, আরও মায়া মহল এইসব আছে, ওগুলোকে সব দেখে নিন, যতটা সম্ভব হয় দেখে নিন। আমাদের একজন অসুস্থ হয়ে গেছিলো, সে হসপিটালাইজ ছিল বলে আমাদেরকে ফিরে আসতে হয় মাঝপথে। ওকে তারপরে ড্রাইভারকে বলুন আমাদেরকে ডাল লেকে ওই 2 নম্বর গেটের আখে ওই পার্কিংয়ে ছেড়ে দাও। এবার আপনি কি করবেন, ডাল লেকে ঘুরুন, শিকারা কোথায় করবেন, করে 2 নম্বর গেটের ওই উল্টো দিকের ওই যে হোটেলটার কথা বলেছি, ওই হোটেলে গিয়ে ডিনার করে গাড়িতে চড়ে বা হোটেলে ফিরুন। প্রোগ্রামটা ভালো করে বুঝুন। হয়ে গেল। দেখুন ড্রাইভারের কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না, ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে আপনার সাথেই থাকছে। যখনই মনে হবে ওকে একটু ডেকে নেবেন, ওকে একটু আহার করিয়ে দেবেন। না যদি ও আহার না করতে যায় তোকে 1,000 টাকা দিয়ে দেবেন হাতে, কদিন তো আপনাকে সাথে নিয়ে ঘুরবে। ওকে, তাহলে 12 তারিখে কী করলেন, ড্রাইভারকে আর একটা কাজ করেন আপনি, রাতের আহার করে ওকে বলেন আমাদের লাল চকে ছেড়ে দেন। যদি টাইমলি রাতের আহার করতে পারেন, 9টার মধ্যে আপনি লাল চকে ড্রপ করে দিতে বলেন, দিয়ে ওকে ছেড়ে দেন। সারাদিন বেচারে গাড়ি চালিয়েছে, আপনি আধা ঘন্টা লাল চকে থেকে ফটো তুলে লাল চক থেকে আপনার হোটেলে চলে আসেন, যদি লাল চকে হোটেল থাকে। আর যদি ডাল লেকে থাকে তাহলে তো ওকে তখনই ছেড়ে দেবেন, বাসা দরকার নেই, তুমি চলে যাবে। হয়ে গেল, আপনি আপনার হোটেলে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে যান। আর লাল চকের কাছাকাছি যদি হোটেল থাকে, আমাদের যেমন লাল চকে হোটেল ছিল, আমরা রাত্রেই বললাম তুমি আমাদের লাল চকে ছেড়ে দাও। তো লাল চকে ছেড়ে দিল, আমরা লাল চক দেখে পায়ে হেঁটেই আমরা চলেছিলাম, আমাদের পায়ে হাঁটা দূরত্বের মধ্যে। ফাইন, 12 তারিখ আপনার শেষ। 13 তারিখ আপনি চলে যান গুলমার্গ সকালবেলায়, ওই একই স্কিম। প্রথমে যান, ব্রেকফাস্ট করুন, ওই পার্কিংয়ে গাড়িটা দাঁড়াতে বলেন, ব্রেকফাস্ট করুন। এই দেখুন আমার হোটেলটা আমি ছেড়ে চলে আসলাম গল্পের তালে তালে। চলুন আগে হোটেল ঢুকি, তারপরে হোটেলে ঘরে বসে শান্তিতে একটু কথা বলি আপনাদের সাথে। এর উপর রামা প্যালেস, এই রামা প্যালেসের গলি দিয়ে ঢুকেই রামা হোটেল, রামা প্যালেস, এই গলি দিয়ে ঢুকেই দুবে, হোটেল দুবে, এই সামনে একদম বাস স্ট্যান্ডের উপরেই আছে। খুব সুন্দর হোটেল দুবে। হোটেলটা ঠিক আছে থাকার মতো, এখন বিরাট কিছু নাই, খারাপেরও কিছু নেই। এই যে হোটেল দুবে, ফাইন, এই তো দুবে হোটেল দুবে, এই যে দুবে হোটেল, এইটা আমাদের হোটেল। ভিতরে ঘরগুলো ঠিক আছে, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, অনেক পুরনো হোটেল আছে। এবারের ট্যুরটা কেন এমন হলো বুঝতে পারছি না। গতকাল রাত্রে অর্থাৎ 14 তারিখে যা ঘটনা ঘটেছে, আমরা সবাই চলে এসেছি, দেখছি ভোলানাথ বাবু আর শম্পা এখনও ঘরে ফেরেনি। এই যে আপনারা দেখছেন না রাস্তায় আমরা যাচ্ছি, এটা কিন্তু 15 তারিখে আমরা শিবখুড়ি যাচ্ছি, শিবখুড়ি হয়ে জম্মু চলে যাব। জম্মু স্টেশনে গাড়িটা ছেড়ে দিবে। আমরা 5,500 টাকা দিয়ে গাড়িটা ঠিক করেছি। আমাদের এখন শিবখুড়ি নিয়ে যাচ্ছে, ঘন্টা 2 লাগবে যেতে, ওখানে ঘন্টা 2 আমাদের দেখাশোনা, তারপরে আমরা ওখান থেকে চলে যাব জম্মু। হঠাৎ শম্পা আমাকে রাত্রি 10টার সময় ফোন করছে যে স্যার
ভোলানাথবাবু ঘোড়ার থেকে পড়ে গেছে, সে কি করুণ অবস্থা, মাথা ফেটে গেছে। ওনাকে ধরে নিয়ে আসা হলো, ওনার একটু ফার্স্ট এড করা হলো। সকালবেলা উঠে দেখি ভোলানাথবাবু কিছুটা সুস্থ আছেন, গাড়িতে উনি যেতে পারবেন। বলছেন আমি এখন যেতেই পারবো না, আমি পরে। আমি বললাম গাড়িটা রিজার্ভ করেছি, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, চলুন আপনি গাড়িতেই চলুন। আবার দেখো রাস্তায় দেখছি লক্ষ্মীর শরীর খারাপ, সেই ওখানে হসপিটালে নিয়ে যাওয়া হলো লক্ষ্মীকে। শিবখুড়িতে তোরা যেতেই পারলো না, মাত্র আমরা 4 জন শিবখুড়িতে গেলাম। এর পরের ভিডিওতে আপনারা শিবখুড়ির ভিডিও দেখবেন, শিবখুড়ির সব ঘটনা দেখবেন। আবার দেখছি গৌতম আর শিলাদি, এদেরও শরীর খুব খারাপ, এরাও কিন্তু যেতে পারেনি আমাদের সাথে শিবখুড়ি। এরা বললো আমাদের কিছুটা রেস্ট নিয়ে পরে আমরা বেরোবো। যাই হোক 15 তারিখের দিন এই দেখুন আমরা সবাই শিবখুড়ি যাচ্ছি। গাড়িতে করে একটা টেম্পু ট্রাভেলার ভাড়া করলাম, 5,500 টাকা ভাড়া নিল, মাথা পিছু আমাদের প্রায় 600 টাকা দিতে হলো, সবাই পে করলাম। তো এটা খুব সুবিধা হয়েছিল আমাদের। চলুন এইখানে আমার 6ষ্ঠ ভিডিও শেষ হলো। সকলের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন কেমন লাগছে, চ্যানেল বলবেন কেমন লাগছে ভিডিও। আপনাদের যদি আলাদা কোনো ডিমান্ড থাকে আমাকে জানান, কমেন্টস করে জানান, আমি চেষ্টা করব সেই ডিমান্ড পূরণ করা। এরপরে লাস্ট ভিডিওতে দেখুন শিবখুড়ি দর্শন।